নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার 16ই মে 2026। বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরে আজকে 262তম 262nd সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আজকের অনুষ্ঠানের বক্তা এবং বিষয় অপরিবর্তিত। বিষয় স্বামী বিবেকানন্দের পত্রাবলী এবং বক্তা শ্রী তরুণ গোস্বামী, যার পরিচয় নতুন করে দেওয়ার প্রয়োজন নেই। সুতরাং আসুন, আমার প্রাককথনে সময় নষ্ট না করে আমাদের যে পরিচিত প্রার্থনা সঙ্গীত, যেটা গেয়েছেন আমাদেরই এই বাকচক্রের প্রবীণতম সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তার গাওয়া সেই প্রার্থনা সঙ্গীত শুনে আমাদের অনুষ্ঠান শুরু করছি। ভালো থাকুন। নমস্কার। তোমারে করিয়াছি জীবনের রূপতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের রূপতারা। যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের রূপতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহিরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের রূপতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। নমস্কার। আজকে যে চিঠিটি আমরা পড়ব সেটি প্রবুদ্ধ ভারত অফিস, মায়াবতী হিমালয়, 6 জানুয়ারি 1901। স্বামীজি 1901-এ চলে এসছেন, মায়াবতী পৌঁছেছেন মিসেস সেভিয়ারকে সান্ত্বনা দানের জন্য। আগের দিন চিঠিতে পড়েছিলাম জোসেফ ম্যাকলাউডকে লিখছেন স্বামীজি যে মিসেস সেভিয়ার অবিচলিত আছেন এবং মিসেস সেভিয়ারের যে মৃত্যু শোক সেটা অনেকটা সামলাতে পেরেছেন। স্বামীজি সান্ত্বনা দিতে গিয়েছিলেন। বেলুড় মঠে তার আগেই ফেরেন। বেলুড় মঠে ফেরার পরে তিনি মায়াবতী হওয়ার সিদ্ধান্ত নেন
বলা প্রয়োজন যে এখনকার যারা মায়াবতী যান তারা একটা ওই 5 টাইমের জন্য মায়াবতী যান। আমি মায়াবতী গেছি, মায়াবতীতে গিয়ে দেখেছি যে কেউ আর জব ধ্যান করে না, ওই সন্ধ্যেবেলায় স্বামীদের ক্লাসও অ্যাটেন্ড করে না, ওখানে যায় আর পাড়ায় সবাইকে এসে বলে মায়াবতী গিয়েছিলাম। যাওয়া সোজা হয়ে গেছে, কিন্তু স্বামীর সময় যাওয়া দুরূহ ছিল যাওয়া। পালকিতে যেতে হতো বা ঘোড়ায় করে যেতে হতো পিতরাগড়ে লোহাঘাট থেকে। স্বামীজি সে কষ্ট সহ্য করেও গিয়েছিলেন। অসুস্থ শরীর, তখন শরীর ভেঙেছে, তা সত্ত্বেও সে ছবি আমরা পাই, ভাঙা শরীরের ছবি স্বামীজির। আমরা খুব ইচ্ছা আছে বাকচক্রে যখন সব অনুষ্ঠান সব বলা হয়ে যাবে, শেষে অন্তত কয়েকটা ক্লাস বলবো ইম্পর্টেন্ট চিঠিগুলো নিয়ে, আর একটা বক্তৃতা বলবো স্বামীজির ছবি ধরে ধরে, পবিত্র যেহেতু আছে সুবিধা আছে, ছবি ধরে ছবির পরিবর্তন কি ঘটেছিল। যে মানুষটা উজ্জ্বল চোখ, বড়নগর মঠে, মুখে দাড়ি, সেই মানুষটি শিকাগোর ছবি, গ্রিন একারে হাসছেন ছবি, আর নিবেদিতার বাড়িতে ভেঙে যাওয়া ছবি। আসামের ছবি, মাথায় চুল, সে হাঁপানি হয়েছে রাত্রিরে, এবং তিল তিল করে ভারতবর্ষের জন্য উৎসর্গ করা নিজেকে। রবীন্দ্রনাথ বলেছিলেন যে পূব পশ্চিমে মিলনের জন্য উদ্দেশ্যে তিনি নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। তো আজকে যে চিঠিটা, সেই চিঠিটা খুব গুরুত্বপূর্ণ চিঠি। ডাক্তার বসু আপনার মারফত যে নারদীয় সূক্ত পাঠিয়েছিলেন, আমি এখনই তার অনুবাদ পাঠাচ্ছি। আমি অনুবাদটিকে যত সম্ভব আক্ষরিক করতে চেষ্টা করেছি। আশা করি ডাক্তার বসু ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। এই ডাক্তার বসু হচ্ছে জগদীশচন্দ্র বোস, স্বামীজির বিশেষ বন্ধু ছিলেন। স্বামীর সঙ্গে বিদেশে পরিচয় হয়েছিল, তাতে ঘনিষ্ঠতা হয়েছিল। অবলা বসুর হাতের রান্না স্বামীজি খেতে খুব ভালোবাসতেন, এবং জগদীশচন্দ্র বসু যখন প্যারিস কনফারেন্সে সম্মান পান, তার অপূর্ব চিঠি স্বামীজি ব্রহ্মানন্দজিকে লিখেছিলেন। সেই চিঠি আমরা পাঠ করেছি বাকচক্রের অনুষ্ঠানে। মিসেস সেভিয়ার খুব দৃঢ়চিত্ত মহিলা এবং খুব শান্ত সরলভাবে শোক সহ্য করে নিয়েছেন। তিনি এপ্রিল মাসে ইংল্যান্ডে যাচ্ছেন, আমিও তার সঙ্গে যাচ্ছি। আর যাওয়া হয়নি তো, খুব ইচ্ছে ছিল যাওয়ার। 1901 সালে ইংল্যান্ডে যাওয়ার ইচ্ছে ছিল, ওকাকুরা এসছিলেন। 2 সালে জাপান যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু বুঝেছিলেন আর শরীর দেবে না। স্বামীজি তো 1897 সালে ফিরলেন পাশ্চাত্য থেকে, 1898 সালেই পাশ্চাত্য আর আমন্ত্রণ এলো, সেটা যেতে পারলেন না। কারণ সবই বেলুড় মঠ তৈরি হয়েছে, রামকৃষ্ণ মিশন তৈরি হয়েছে, তার কাজকর্ম ছিল ইত্যাদি। আর ওই যে বললাম, যেহেতু আত্মজীবনী লেখেননি, যেহেতু ভেতরে যে ঝড়টা বইছে কাউকে প্রকাশ করলেন না, কারণ প্রকাশ করার লোক পাননি স্বামীজি। আমার নিজের যেটা মনে হয় স্বামীজি পড়ে, যে স্বামীজি বরানগর মঠ থেকে কলকাতা ছেড়েছিলেন আর যে স্বামীজি দেশে ফিরে এলেন, এটি দুটি ব্যক্তিত্ব। স্বামীজি সকলের সঙ্গে সহজ হওয়ার চেষ্টা করেছেন, কিন্তু বাকিরা স্বামীজিকে ভয় পেতেন। ওই যে বিখ্যাত হয়ে গেলেন স্বামীজি, যারা তার গুরু ভাই, যারা রঙ্গরসিকতায় মত্ত, যারা একসঙ্গে বরানগর মঠের দারিদ্র্যের দিনগুলো কাটিয়েছেন, যারা সেই অবস্থায় দেখেছিলেন নরেন্দ্রনাথকে, যখন স্বামীজি ফিরলেন তখন স্বামীজি এতটা পরিবর্তিত হয়ে গেছেন, ব্যক্তিত্বটা এত বিরাট হয়ে গেছে, তারাও কাছে যেতে পারতেন না। এবং যেতে পারতেন না বলে আনস্পোকেন ওয়ার্ডস সকলের ভেতরে একটা ডিপ্রেশন ক্রিয়েট করে। স্বামীজিরও তাই হয়েছিল। শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে কিছু মনের কথা বলেছিলেন, আর কাউকে তার মনের কথা বলা সম্ভব ছিল না, বলতেও পারেননি। যখন 1898 সালে এলো বিদেশে যাওয়ার আমন্ত্রণ, যেতে পারলেন না। 1899 সালে গেলেন, তার আগেই শরীর খারাপ হতে শুরু করেছে। 99 সালে গেলেন, 1900 সালের শেষে ফিরলেন। 1901 সালে মায়াবতী গেলেন। মায়াবতী গিয়ে সেখানে মিসেস সেভিয়ার ওখানে থেকে আবার তারপর ফিরলেন আমাদের কলকাতায়। মাকে নিয়ে আসাম গেলেন, পূর্ববঙ্গে গেলেন, আরও অসুস্থ শরীরে ফিরলেন, নিউমোনিয়া হয়েছিল, এবং তারপর তো 1902 সালে চলেই গেলেন। এই স্থানটি অতি সুন্দর, এবং তারা
এখন খুব মনোরম করে তুলেছে। কয়েক একর পরিমিত বিশাল স্থানটি সযত্নে রাখা রয়েছে। আশা করি মিসেস সেভিয়ার ভবিষ্যতে ইহা রক্ষা করতে পারবেন। অবশ্য তিনি বরাবর এরূপ আশা করেছেন। জোয়ের কাছ থেকে চিঠিতে জানতে পারলাম যে মাদাম কালভে সঙ্গে যাচ্ছে। মিসেস সেভিয়ার স্বামীজির চিন্তা ছিল, যেহেতু মায়াবতী আশ্রমটি মিস্টার এবং মিসেস সেভিয়ার নিজেদের নামে কিনেছেন, অতএব মায়াবতীর ভবিষ্যৎ কি হবে স্বামীজি এটি নিয়ে একটু চিন্তা করতে শুরু করেছিলেন। মিসেস সেভিয়ার তো ইংল্যান্ডে ফিরে যাচ্ছেন এবং ফিরেও গিয়েছিলেন, কারণ স্বামী চলে গেছেন এদেশে, কী বা করবেন মিসেস সেভিয়ার। এবং তারপর মিসেস সেভিয়ার যে আশ্রমটিকে রাখবেন তিনি জানতেন। তিনি চলে গেলেন 1901 সালে, স্বামীজি চলে গেলেন 1902 সালে। তারপর মায়াবতী আশ্রম রইল রামকৃষ্ণ মিশনের কাছে। আমার খুব দুর্ভাগ্য, আমি দুটো চিঠি মায়াবতী আশ্রমের সেটি রামকৃষ্ণ মিশনে আনতে পারিনি। আমি একবার আলমোড়ায় গিয়েছিলাম এবং আলমোড়ায় ট্যুরিস্ট লজে ছিলাম। আলমোড়া ট্যুরিস্ট লজের ঠিক পাশের যে বাড়িটি, সেই বাড়িটি হচ্ছে ওগলে হাউস, যেখানে নিবেদিতা জোসেফিন ম্যাকলাউড এরা থাকতেন। তো ওগলে হাউস আমি একদিন গিয়ে আমার বন্ধু বিখ্যাত ডাক্তার ডক্টর সৌপায়ন দত্তের সঙ্গে বসে গল্প করছি। পাশে একজন ভদ্রলোক বসে আছেন এবং সেই ভদ্রলোক আমাদের বললেন এই ওগলে হাউস, তখন তিনি দেখালেন। ওগলে হাউসটা তাদেরই, লালা বুদ্ধিসার উত্তরাধিকার তারা। এবং যে দেবদারু গাছের তলায় স্বামীজি নিবেদিতাকে আশীর্বাদ করেছিলেন, হ্যাবিট নাও, জব যেন ধ্যানে ডুবে যেতে পারেন, সেই দেবদারু গাছের তলায় বসে আমরা গল্প করছিলাম। তারপর সেই ঘরে নিয়ে গেলেন, যে ঘরে স্বামীজি থাকতেন। স্বামীজির সেখানে আফটার শেভ লোশন রয়েছে, স্বামীজির ইজি চেয়ার রয়েছে, স্বামীজির একজোড়া ক্যাম্বিসের জুতো রয়েছে, স্বামীজি লাঠি রয়েছে, তারা সব রেখে দিয়েছেন। স্বামী প্রভানন্দ যে আনার চেষ্টা করেছেন, কিছু তারা দেননি। এবং দুটি চিঠি আছে লালা বদ্রিসার সঙ্গে মিস্টার সেভিয়ারের চিঠি চালাচালি। ওই ম্যাকগ্রেগারের চা বাগান ছিল, বিশাল জায়গা জুড়ে মায়াবতী। সেই মায়াবতী স্থানটি তিনি ক্রয় করবেন, তার ফাইনাল ডিট কেমন হবে তাই নিয়ে চিঠি লিখেছেন দুজন। খুব গুরুত্বপূর্ণ চিঠি রামকৃষ্ণ ভাব আন্দোলনের দৃষ্টিভঙ্গি থেকে। তা আমি অনুরোধ করেছি আমি চিঠির কপি আমাকে দেওয়ার জন্য। আলমোড়ায় যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে, বাজারের মধ্যে সেই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সেই ব্রাঞ্চের লকারে সেই চিঠি দুটি আছে, কিন্তু ওরা কিছুতেই তার জেরক্স কপি আমাকে দিলেন না। আমি এসে প্রভানন্দজিকে দুঃখ করে বলেছিলাম যে সব দেখলাম, পড়লাম, কিন্তু আনতে পারলাম না। এইটা আমার একটা যন্ত্রণা থেকে গেছে। মহারাজ খুব চেষ্টা করেছেন, লালা বুদ্ধিসার পরিবারদের সঙ্গে তাদের মঠেও নিয়ে এসেছিলেন, কিন্তু ওই যে স্বামীজির জিনিসগুলি রয়েছে সেগুলো তারা দিলেন না। ডক্টর সৌপ দত্ত যেহেতু খুব বড় ডাক্তার, দেয়ালে যে স্বামীজির ছবিটি আছে সেই ছবিটির দিকে দেখলে বোঝা যায় যে স্বামীজির ক্লাসিক্যাল ডায়াবেটিস, মুখটা একদম শুকিয়ে গেছে, চোয়ালগুলো বেরিয়ে আসছে। স্বামীজির তো স্কোয়ার জ ছিল, ছবিগুলো সেই তাতে আরো প্রকটভাবে বোঝা যাচ্ছে। কিন্তু বড় সুন্দর সেই নিবেদিতার বিভিন্ন জায়গা থেকে আনা জিনিস স্বামীজি নিয়ে গিয়েছিলেন। স্বামীজির দাড়ি কামানোর খুর, স্বামীজির আফটার শেভ লোশন, স্বামীজির জুতো সব রাখা রয়েছে সেখানে। তো এই দলিলটা কেন ইম্পর্টেন্ট, কারণ কি হবে দলিলটার মধ্যে, ড্রাফট দলিল, সেইটা ওই মিসেস সেভিয়ার চেয়েছিলেন। তো লালা বদ্রিসা তাকে পাঠিয়ে দেন এবং তিনি সেটাকে পড়েন, পড়ে অ্যাপ্রুভ করেন। তারপরই ম্যাকগ্রেগারের চা বাগানটা কেনা হয়। বিশাল চা বাগান, আপনারা মায়াবতীতে এখন গেছেন তো বুঝতে পারবেন না, কিন্তু মায়াবতীর যে বিরাট এরিয়া রয়েছে সেটা যদি ঘোরেন তাহলে দেখবেন সত্যি অপূর্ব তার পরিবেশ, এবং সেই পরিবেশের মধ্যে আশ্রমটি স্থাপিত হয়। যদি আমরা চিঠি দুটো আনতে পারতাম, রামকৃষ্ণ ভাব আন্দোলনের খুব বড় দলিল সেটি হতো। সেই চিঠি আনা গেল না। লালা বদ্রিসা স্বামীজির খুব বন্ধু ছিলেন। জোয়ের চিঠিতে জানতে পারলাম যে মাদাম কালভের সঙ্গে যাচ্ছে।
জেনে সুখী হলাম মার্গট ভবিষ্যৎ কাজে লাগবার জন্য তার বিদ্যা রেখে দিচ্ছে। তাই বইখানা এখন খুব সমাদর লাভ করে, তার বইখানা এখানে খুব সমাদর লাভ করেছে, কিন্তু মনে হয় প্রকাশকেরা বিক্রির জন্য তেমন চেষ্টা করছে না। সিস্টার নিবেদিতার লেখা বই। কলকাতার প্রথম দিনের ছোঁয়াচেই আমার হাঁপানি আবার দেখা দিয়েছিল। সেখানে যে দুঃসপ্তাহ ছিলাম, প্রতি রাত্রেই রোগের আক্রমণ হতো। হিমালয়ে বেশ ভালো আছি, এখানে খুব বরফ পড়ছে, পথে প্রবল হিমঝঞ্ঝার মধ্যে পড়েছিলাম, কিন্তু ঠান্ডা তত বেশি নয়। এখানে আসার পথে 2-3 ঠান্ডা লাগায় খুব উপকার হয়েছে বলে মনে হয়। ডায়াবেটিসের চিকিৎসা ছিল না তো, গরমে ভীষণ কষ্ট হতো। যারা ডায়াবেটিসে ভোগেন তারা যদি গরমের মধ্যে থাকেন তাদের কষ্টটা আরো বেড়ে যায়, এটা নিয়ম। তো স্বামীজিরও তাই হতো, এবং কলকাতার ছোঁয়া লেগে বলছেন হাঁপানি হয়েছে। স্বামীজির এই হাঁপানিটা বড় রোগ ছিল। আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয় স্বামীজির ওটা হাঁপানি নয়, ইট ওয়াজ অ্যালার্জিক রেসপিরেটরি ডিস্ট্রেস। স্বামীজির কোনো একটা কারণে অ্যালার্জি হতো, তখন তো অ্যালার্জি ধরার কোনো উপায় ছিল না। স্বামীজির বিভিন্ন সময় এই কষ্টটা হয়েছে, এবং কলকাতা হওয়ার পর যেই ঠান্ডায় গেছেন সঙ্গে সঙ্গে স্বামীজি ভালো আছেন। তাই বলছেন চতুর্দিকে ঠান্ডায় যদি একটু প্রিকশন নেওয়া যায়, যাদের স্বামীজির মতন খুব হেভি ডায়াবেটিস তারা একটু আনন্দ পান। আজ মিসেস সেভিয়ারের জমিগুলো দেখতে দেখতে বরফের উপর দিয়ে মাইলখানেক চড়াই করেছি। সেভিয়ার সব জায়গায় সুন্দর রাস্তা তৈরি করেছেন, প্রচুর বাগান, মাঠ, ফল গাছ এবং দীর্ঘ বন তার দখলে। থাকবার কুটিরগুলো কি সাদাসিধে পরিচ্ছন্ন, খুব সুন্দর এবং সর্বোপরি কাজের উপযোগী। মেম সাহেব ছিলেন তো, মেম সাহেবরা বা সাহেবরা এরা প্রথমে ইনফ্রাস্ট্রাকচারের উপর জোর দেয়। আমাদের ভারতবর্ষে আগে বাড়ি তৈরি হয়, পরে রাস্তা তৈরি হয়, ওরা আগে রাস্তা বানায়, পরে বাড়ি তৈরি করে। তো স্বামীজি মিসেস সেভিয়ার যেহেতু বাগানটা পেয়েছেন, জায়গাটা পেয়েছেন, প্রথমেই সেখানে ফুল গাছ লাগিয়েছেন, প্রথমেই সেখানে রাস্তা তৈরি করেছেন। এবং আপনাদের আবার মনে করিয়ে দিই, 1900 সালের মায়াবতী কিন্তু 2026 সালের মায়াবতী নয়, যে আপনি গড় করে স্করপিও থেকে নামবেন লোহাঘাটে, সেখানে রামকৃষ্ণ মিশনের গাড়ি আসবে, আপনি চলে যাবেন, সকালে বেডটি দেবে, তারপর ব্রেকফাস্ট দেবে, তারপর লাঞ্চ দেবে, তারপর ডিনার দেবে, সে মায়াবতী নয়। সম্বল হচ্ছে ঘোড়া চড়া। মিসেস সেভিয়ার এবং মিস্টার সেভিয়ার ঘোড়া চড়তে জানতেন স্বামী স্বরূপানন্দ, স্বামী বিরজানন্দ, স্বামী বিমলানন্দ। আমার খুব দুঃখ হয় কি জানেন, যারা এদের কাছে এসেছিলেন ভক্ত, তারা কেউ তাদের ব্যক্তিগত জীবন নিয়ে লিখলেন না। বিরজানন্দজির কাছে যারা গিয়েছিলেন, আমি অনেককে চিনি যারা মহারাজকে চিনতেন। স্বামী আত্মস্থানন্দজির সঙ্গে আমার বিরজানন্দজিকে নিয়ে কথা হয়েছে, স্বামী শ্রীধরানন্দজির সঙ্গে বিরজানন্দজিকে নিয়ে কথা হয়েছে। আমার নিজের মেজ পিসামশাই, তিনি বিরজানন্দের সঙ্গে অনেকদিন কথা বলেছেন। কিন্তু এদের যে ব্যক্তিগত জীবন নিয়ে লেখা, মানে কেউ জিজ্ঞেসই করলো না যে মহারাজ যখন মায়াবতীতে ছিলেন কেমন ছিলেন। তিনি তো দেখেছেন স্বামীজিকে মায়াবতীতে, তিনি তো মিসেস সেভিয়ারকে দেখেছেন। তিনি তো এই যখন পরিকাঠামোর উন্নতি হচ্ছে, তিনি তো অংশগ্রহণ করেছেন। আমি বিমলানন্দজি, স্বরূপানন্দজির কথা ছেড়ে দিলাম, কিন্তু বিরজানন্দজি দেখেছিলেন তো। এই যে ফুল গাছ করা, ওই মেম সাহেব তো প্রথমেই ফুল গাছটা করে নিয়েছেন। এবং দেখবেন স্বামীজি একটা ভীষণ সুন্দর কথা লিখেছেন, যে এখানকার যে থাকার জায়গাগুলো, সেগুলো খুব সাদাসিধে পরিচ্ছন্ন, সুন্দর এবং কাজের উপযোগী। পশ্চিমে যে জিনিস বানায় সেটা কাজের উপযোগী, কেজো। আর আমাদের যে জিনিস বানায় সেটা অর্নামেন্টাল, আলংকরিক, কিন্তু কাজে আসে না। ওরা দেখবেন একটা সাদামাটা চেয়ার বানাচ্ছে, যে চেয়ার আপনি বসে উপকার পাবেন। একটা উদাহরণ দিই আপনাদের। প্রত্যেক বছর ঋষিকেশে একটি যোগিনীদের আন্তর্জাতিক সম্মেলন বসে, ডিভাইন লাইফ সোসাইটিতে। অনেক মানুষ আছেন যারা মাটিতে বসে ধ্যান করতে পারেন না। এটা বহু লোকেরই অভিযোগ, দেখুন আগে বসতাম কিন্তু এখন কোমরে তো লাগে, তাই মাটিতে বসে জপ করতে পারি না, কি হবে। এবং তাদের বিশ্বাস, এবং এটা ঘটনা, যে চেয়ারে বসে সেই জপের ফল পাওয়া যায় না। জপের যে আনন্দটা হয় সেটা চেয়ারে বসে যা হয় মাটিতে বসে অনেক বেশি হয়,
কারণ মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর আস্তে আস্তে প্রান্ত প্রান্ত ওপরে ওঠে। তাই মূলাধারটা যদি মাটির সঙ্গে স্পর্শ হয় তাতে তার এফেক্ট অনেক বেশি হয়। ওরা কি করেছে, কি অসাধারণ, ছোট্ট একটা বালিশের মতন যেখানে বসা যায়। আপনি মাটিতে বসতে না পারলেও ওই রকম ওই বালিশটিতে আপনি সুন্দর বসতে পারবেন, এবং তাতে একটা পিঠে সাপোর্ট দেওয়ার জিনিস আছে। আর আপনার পিঠটাও সোজা হলো, মাটিতেও বসা হলো, আবার মাটিটা ছুঁলেলো না, সব পারপাস সার্ভড হয়ে গেল। এটা বিদেশেই একমাত্র সম্ভব, কারণ ওরা যা বানায় সেটা ইউটিলিটি বেসড। আমরা কিন্তু 140 কোটি লোক কথায় কথায় গর্ব করি আমরা যে আমরাই সিলিকন ভ্যালিটা চালাই আমেরিকায়, আমাদের এত ইঞ্জিনিয়ার বিদেশে কাজ করছে, কিন্তু এই একটা জিনিস বানাতে পারে না, কারণ আমাদের মাথাতেই সেটা আসে না বলে। তো স্বামীজি কাজের উপযোগী ওই মেম সাহেব থাকার জন্য। মেম সাহেব ফুলের বাগানটা এমন সুন্দর করেছেন যে সেখানে মঠ করেছেন, ফল গাছ লাগিয়েছেন ইত্যাদি। আপনি কি শীঘ্রই আমেরিকা যাচ্ছেন? যদি না যান তাহলে 3 মাসের মধ্যে লন্ডনে আপনার সঙ্গে দেখা হবে আশা করি। 1901 সালে স্বামীজি লিখছেন। কি আশা দেখুন। অনুগ্রহ করে মিসেস ওয়ালকফকে আমার শুভেচ্ছা দেবেন। এরপরে যখন মিস মুলারের সঙ্গে আপনার দেখা হবে তাকেও স্টাডিকে আমার গভীর ভালোবাসা জানাবেন। কলকাতায় আমার মা, ভগ্নী ও অন্যান্য আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করেছি। এখানকার সকলেই আপনাকে অনেক ভালোবাসা জানাচ্ছে। আপনার চিরস্নেহাবদ্ধ সন্তান বিবেকানন্দ। পুনশ্চ কালী দুটি বলি গ্রহণ করেছেন। মহৎ উদ্দেশ্যে 2জন ইউরোপীয় শহীদ আত্মত্যাগ করেছেন এবং কাজ অতি সুন্দরভাবে এগিয়ে চলছে। বিবেকানন্দ। অ্যালবার্টাকে আমার ভালোবাসা জানাচ্ছি। চারদিকে 6 ইঞ্চি গভীর বরফ, সূর্য উজ্জ্বল ও মহীয়ান। আর মধ্যাহ্ন বাইরে বসে বই পড়ছি। আমাদের চারধারেই বরফ, বরফ থাকা সত্ত্বেও শীতকাল এখানে বেশ মৃদু, বায়ু শুষ্ক স্নিগ্ধকর এবং জল প্রশংসার অতীত। একটা লাইন শুধু, একটা কলমের খোঁচায় চিঠি লিখেছেন, কলমের খোঁচায় ছবি এঁকে দিয়েছেন। যারা একটু চিন্তাশীল মানুষ তারা এই চিঠি পড়েই মনে হবে যে মায়াবতীতে বসে আছি। চারদিকে বরফ রয়েছে, সেখানে স্বামীজি বই পড়ছেন, চোখের সামনে দেখা যায় এগুলো। লেখার তো সেটা একটা বড় গুণ। তো স্বামীজি সেটা ছিল। আর এই যে বলছেন না স্বামীজি যে স্টাডি এবং মুলারকে আমার গভীর ভালোবাসা জানাবেন। 1901 সালে দুজনের সঙ্গে স্বামীজির সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। হেনরিয়েটা মুলার, তিনি স্বামীজির তুমুল সমালোচক হয়েছেন স্বামীজি মাছ মাংস খান বলে। হেনরিয়েটা মুলার নিরামিষ খেতেন এবং সাধুরা মাছ মাংস খায় না এই বিদেশিকে প্রচার করতে শুরু করলেন। তার বাড়িতে ইংল্যান্ডে গিয়েছিলেন স্বামীজি। তিনি স্বামীজিকে জন বেনের কাছে নিয়ে গিয়েছিলেন, তিনি স্বামীজিকে ম্যাক্স মুলারের কাছে নিয়ে গিয়েছিলেন। তার বাড়িতে শারদানন্দজি এবং মহেন্দ্রনাথ ছিলেন। কিন্তু সম্পর্ক কখনো চিরস্থায়ী হয় না, অনেক সম্পর্কে মাঝপথে বন্ধ হয়ে যায়। হেনরিয়েটা মুলারের সঙ্গে তার হয়েছিল, স্বামীজির সঙ্গে তার সম্পর্ক চলে যায় এবং 1901 সালে সম্পর্কটা তলানিতে গিয়ে থাকে। তা সত্ত্বেও স্বামীজি ধীরামাতাকে লিখছেন যে আপনি ওদের আমার শুভেচ্ছা জানাবেন। স্টাডিও স্বামীজির সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করেছিলেন। স্বামীজি স্টাডির ওপর খুব বিশ্বাস ছিল, কত ভালোবাসা ছিল স্টাডির প্রতি। এই যে সবকটা সম্পর্কের আঘাত, সেটি বিবেকানন্দের ভেতরে বাজে আমি মানতে রাজি নই। আমার সঙ্গে বহু সাধু মহারাজের এই নিয়ে কথা হয়েছে, বহু বিবেকানন্দ গবেষকের এই নিয়ে কথা হয়েছে। আসলে মানুষ যখন পৃথিবীতে আসে তখন সব মানুষ এক ধাঁচের হয় না। বিবেকানন্দ সেন্সিটিভ মানুষ ছিলেন ভীষণ। বিবেকানন্দ নিজেই বলছেন তার আবেগ সম্বন্ধে একটি কথা। আইডিয়াস অ্যান্ড ওপিনিয়ন্স গ্রন্থে আলবার্ট আইনস্টাইন বলছেন কন্ট্রোলড ইমোশন। বিবেকানন্দের অ্যাসেট হচ্ছে ইমোশন, রামকৃষ্ণদেবের অ্যাসেট হচ্ছে ইমোশন, সেন্সিটিভিটি। আমি বহু সাধু মহারাজের সঙ্গে কথা বলছি, তারা খুব সেন্সিটিভ, তারা মানুষের যন্ত্রণায় কাঁদতেন। আবার এমন মানুষ দেখেছি বিবেকানন্দের ডুবে আছেন, মানুষের দুঃখে কাঁদেন না, কিন্তু এত ইন্টালেকচুয়ালি শার্প, তাই ইন্টালেকচুয়ালি বিবেকানন্দকে বুঝেছিলেন, কিন্তু যখন মানুষের কথা বলছেন তখন চোখ দিয়ে জল পড়ে না। আবার এমন সাধুকে দেখেছি
যে স্বামীজির পড়েছেন, স্বামীজির মধ্যে ডুবে আছেন এবং ঝরঝরিয়ে মানুষের কথায় কাঁদছেন। যে কোনো সম্পর্ক যখন চলে যায় সেইটা মনের মধ্যে একটা গভীর ক্ষতের সৃষ্টি করে। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। যারা অস্বীকার করেন তারা বাজে কথা বলেন। মন একটা এমন জিনিস, মন ছবি তুলে রাখে, তা যখন সে যে ছবিটা ফ্রেমটায় ধুলো পড়েছে সে ছবি দেখলে কষ্ট হয় না? স্বাভাবিক তো, কষ্ট হয় স্বাভাবিক। যে সম্পর্ক চলে গেছে সেই সম্পর্কটা যদি ঝগড়ার মধ্যে দিয়ে চলে যায় সেটা এক ধরনের দুঃখ, আর সেই মানুষটা যদি দেহ ছেড়ে চলে যান সেটা আরেক ধরনের দুঃখ। যখন মানুষের বয়স বাড়ে তখন সে স্মৃতির পথে হাঁটলে অনেক মানুষকে দেখে যারা আর পৃথিবীতে নেই। যে মানুষ বলেন যে এদের সঙ্গে পরিচয় ছিল এখন তো আর দেখা হয় না, আমার খারাপ লাগে না, তিনি ঘোর মিথ্যে কথা বলছেন। বলতে পারেন সেই নাড়াটা তার জীবনযাত্রাকে অ্যাফেক্ট করে না, কিন্তু মনে যে হবে না, মনটা যে এক মুহূর্তের জন্য খারাপ হবে হতে পারে না, বাজে কথা। আমি যখন মোহনবাগান মাঠের সামনে দিয়ে যাই, যখন আমার বাবার কথা মনে হয়, তখন 1 সেকেন্ডের জন্য হলেও মন খারাপ হয়, হবেই, হতে বাধ্য। বলতে পারেন সেটা আমার দৈনন্দিন জীবনযাত্রাকে সেইভাবে নাড়া দিয়ে যায় না। ফলে বিবেকানন্দের যারা কাছে এসেছিলেন, বিবেকানন্দ থেকে যারা দূরে সরে যান, তারা প্রত্যেকটি ঘটনা স্বামীজিকে নাড়া দিয়ে গিয়েছিল। আমার মনে আছে শঙ্করী প্রসাদ বসু যখন তিনি গোলপার্কে বিবেকানন্দ নিবেদিতা চেয়ারে এলেন, তিনি দুপুরবেলায় খাওয়ার পরে বিশ্রাম করতেন এবং আমার শনিবার অফিসের ছুটি বলে আমি স্যারের সঙ্গে গল্প করতে যেতাম। তোর অদ্ভুত ব্যবস্থা ছিল, উনি বিরাট লম্বা মানুষ ছিলেন, তো উনি টান হয়ে শুয়ে থাকতেন খাটে, একতলার ঘরটায় স্কলার্স হাউসে, আর আমি পাশে চেয়ার নিয়ে বসতাম। আমাদের আলোচনাই হতো যে বিবেকানন্দের আঘাত। এবং শঙ্করবাবু খুব আবেগ নিয়ে বলতেন যে দেখো ছেলেটির ভাগ্য, ঠিক এইভাবে বলতেন, ছেলেটির ভাগ্য দেখো, 23 বছর বয়সে বাবা চলে গেলেন, 25 বছর বয়সে গুরু চলে গেলেন, এবং সেই অবস্থায় ছেলেটি একা মাকে ছেড়ে, ভাইদের ছেড়ে দেশের টানে ঘর ছাড়লেন এবং ভারতবর্ষ ঘুরে বেড়ালেন। উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষকে জাগাতে হবে। গুরু মাথায় দিয়ে গেছেন যে ভারতবর্ষের যে সাধারণ মানুষ তাদের জন্য তুমি প্রাণটি দাও। বিবেকানন্দ সেটি করেছিলেন এবং যখন ছোট ছোট মানুষদের নামগুলো চিঠিতে লিখছেন তখন নিশ্চয়ই স্বামীজির কলম 1 সেকেন্ডের জন্য হলেও কেঁপেছিল, কিন্তু অতিক্রম করেছিলেন বিবেকানন্দ। তিনি একটি চিঠিতে লিখেছিলেন মেরি হেলকে, অসাধারণ সে চিঠি। তার শেষে তিনি লিখছেন, জীবনে যে এত ভুল করেছি তাতে আমি খুশি। তারপর বাইবেলকে কোট করেছে, আই ওয়াজ জিসাস, আই ওয়াজ জুডাস, বোথ মাই প্লে মাই ফান, অ্যান্ড নাও আই এম গোয়িং টু বি ট্রুলি বিবেকানন্দ। শঙ্করী প্রসাদ বসু তার সহাস্য বিবেকানন্দ বইটি শেষ করেছেন এই লাইনগুলো দিয়ে। মেরি হেলকে লেখা চিঠি, আই ওয়াজ জিসাস, আই ওয়াজ জুডাস, আই এনজয় গুড, আই এনজয় ইভিল, both my play my fun, and now I am going to be truly বিবেকানন্দ। যশ অপযশ, সুরস কুরস, সকল রসমা তোমারই, এত রসে থেকে রসভঙ্গ কেন রসেশ্বরী। শ্রীরামকৃষ্ণের গান সেদিন বিবেকানন্দের জীবনে মিলেমিশে একাকার হয়েছিল। এসেছিলেন মিসেস সেভিয়ারকে সান্ত্বনা দিতে। নিশ্চয়ই সান্ত্বনা দান কালে তারা মিস্টার সেভিয়ারের স্মৃতি নিয়ে আলোচনা করেছিলেন। স্মৃতি মেদুর হয়েছিলেন বিবেকানন্দ। মায়াবতীর সেই শান্ত পরিবেশে শরীরটার একটু উন্নতি হয়েছিল, মনটা একটু শান্ত হয়েছিল। কিন্তু সেখানেও স্বামীজি লিখছেন সামনের বছর নিশ্চয়ই আপনার সঙ্গে লন্ডনে দেখা হবে। সামনের বছর আর দেখা হয়নি, কারণ সামনের বছর তিনি পৃথিবী ছেড়ে অন্য গ্রহের বাসিন্দা হয়ে গিয়েছিলেন। আপনাদের নমস্কার জানিয়ে আজকে শেষ করছি। প্রাণারাম প্রাণারাম প্রাণা